হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমের মাচ অ্যাওয়েটেড সিরিজ পাতাল লোক সিজন 2 নিয়ে। 8টা এপিসোড আছে এই সিজনের মধ্যে। তো সেকেন্ড সিজনটা আমি কমপ্লিট করে নিয়েছি এবং এই ভিডিওর মধ্যে আমরা এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। পাতাল লোক সিজন 2 কিন্তু আজ থেকে 2 বছর আগেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল, বাট তার পরবর্তীতে প্রাইম এটাকে রিলিজ করছিল না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইমের আরেকটা শো এসেছিল তাণ্ডব বলে, এবং সেই শোটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। তো তাই জন্য প্ল্যাটফর্ম কিছুতেই এই ধরনের পলিটিক্যাল কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাইছিল না। আপনারা যদি পাতাল লোক সিজন 1 দেখে থাকেন, সেটা প্যান্ডেমিকের সময় এসেছিল, প্রচন্ড প্রশংসা পেয়েছিল এবং সেটা কিন্তু প্রচন্ড ভাবে পলিটিক্যাল ছিল। শুরু হয় একটা ইনভেস্টিগেশনের একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে শুরু হয়, বাট পরবর্তীতে ওটা দিয়ে সোসাইটির বিভিন্ন জায়গা, সে পাঞ্জাবে একবার এক্সপ্লোর করছে, কখনো বাংলার কালচার এক্সপ্লোর করছে, অনেক কিছু জায়গা, অনেক কিছু পলিটিক্স, অনেক কিছু এক্সপ্লোর করেছিল ওই সিরিজটার মাধ্যমে। এবং অনেকগুলো স্টার্ট অফ দ্য সোসাইটির ব্যাপারে ছিল, মাইথোলজি ছিল সেটার মধ্যে, অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি পাতাল লোক সিজন 1 এর মধ্যে। সিজন 2 যখন আপনি দেখবেন, দেখুন সুদীপ শর্মা খুব ভালো একজন রাইটার প্লাস ক্রিয়েটার। উনি যা যা আজ অব্দি কাজ করেছেন তার একটা বিশাল স্ট্যান্ডার্ড আছে। মানে সেটা NH10 হোক, সেটা উড়তা পাঞ্জাব হোক, সেটা সোনচিড়িয়া হোক, বা ক্রিয়েটার হিসেবে যখন তিনি পাতাল লোক বানিয়েছেন, তিনি কোহরার মতো সিরিজের ক্রিয়েটার ছিলেন। তো তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড তো আছেই, আপনারা কাজ শুনে বুঝতে পেরে যাচ্ছেন। তো পাতাল লোক সিজন 2 মানে বহু ইন্ডিয়ান সিরিজের থেকে অনেক অনেক বেটার ইন টার্মস অফ রাইটিং। ঠিক আছে, কারণ সিরিজ ইজ এ রাইটার্স মিডিয়াম, তো এখানে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে আপনি কিভাবে লিখছেন। তো এটা প্রচন্ড প্লট হেভি একটা কাজ হয়েছে সিজন 2টাও, এবং খুবই ভালো হয়েছে, খুব এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, টাইট স্ক্রিন প্লে, এবং কিছু না কিছু হ্যাপনিং হয়ে যাচ্ছে, অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস, অনেক কিছু রয়েছে, প্লাস পারফরমেন্সেস ভালো। তো খুবই ভালো হয়েছে সিজন 2টা খারাপ বলছি না আমি, আরো পজিটিভ পয়েন্টস পরবর্তীতে কথা বলছি, বাট সিজন 1 এর মতো হয়নি। ইয়েস, সিজন 1 এর মতো হয়নি। সিজন 1 এর যে এক্সপেকটেশনটা নিয়ে আপনি সেই এক্সপেকটেশন নিয়ে যদি দেখতে বসেন এটা, তাহলে কিন্তু কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবে। এবং তার নেগেটিভ পয়েন্ট আমি পরবর্তীতে বলছি। প্রথমে পজিটিভ আমার কি কি লেগেছে, তো দেখুন সবচেয়ে প্রথম হচ্ছে যে জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটাই কিন্তু ভালো একটা গ্রোথ দেওয়া হয়েছে। জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটাকে খুব ভালো করে লেখা হয়েছে। ওর যে ট্রেডস গুলো ছিল, যে ও সিস্টেমের মধ্যে থাকে, ও জানে সিস্টেমের মধ্যে আমার এই একার ইনভেস্টিগেশনে বা আমার ভালো হওয়াতে আলটিমেটলি কিছু লাভের লাভ হবে না, কিন্তু তার সত্ত্বেও ও ওই ইনভেস্টিগেশনটা করতে থাকে, সেই যে নেচারটা সেটাকে দেখানো। তার সাথে জয়দীপ এলাহাবাদ কিন্তু ফ্লড একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিন্তু পারফেক্ট একদম ক্যারেক্টার নয়। ওর বউ যখন চাকরি করে এই জিনিসটা ও হজম করতে পারে না, তো সেরকম ট্রেডসও ওকে দেওয়া হয়েছে। তো লাইকেবলও বানানো হয়েছে ওর পজিটিভ ট্রেডস দিয়ে, বাট অ্যাট দ্য সেম টাইম ওর গ্রেস ব্যাপারটাকে মেনটেন করা হয়েছে। তো ক্যারেক্টারটা এবং যেভাবে সিরিজটা শেষ হয় না, সেইখানে একটা ঘটনা ঘটায়, সেইটার পরে আপনার ব্যাস মজা এসে যাবে যে ভাই এই লোকটা এরকম, মানে ইউ লাইক দ্যাট পার্সন। কিন্তু তার মধ্যে গ্রে এরিয়াও আছে, ঠিক আছে। এবং ওর ছেলের সাথেও সম্পর্ক, যেটা আমরা সিজন 1 খুব ডিটেলে দেখেছিলাম, এখানে হালকা করে রয়েছে, এবং সেই সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ এসছে। ইশওয়াক সেনের সাথে ওর যে সম্পর্কটা ছিল, তখন ও ইশওয়াক সেনের সিনিয়র ছিল, এখন ইশওয়াক সেনের ও জুনিয়র হয়ে গেছে কাইন্ড অফ, কারণ ইশওয়াক সেন এখন ACP হয়ে গেছে। তো সেই যে রিলেশনশিপটা, এবং একটা জায়গা খুব সুন্দর আছে, হয়তো অনেকের এই ব্যাপারটা নিয়ে প্রবলেম হতে পারে, LGBTQ নিয়ে একটা বক্তব্য আছে সিরিজটার মধ্যে, কিন্তু সেটাকে খুব সাটল ভাবে ছুঁয়ে বেরিয়ে যায়। এবং সেখানে জয়দীপ এলাহাবাদের একটা ডায়লগ আছে ওই ব্যাপারটাকে নিয়ে, সেটা আপনারা জাস্ট দেখবেন, এত সুন্দর, মানে ওটা দুর্দান্ত ভাবে ব্যাপারটাকে সাম আপ করে দেয়। তো জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটাকে খুব ভালো করে লেখা হয়েছে। হাতিরাম ক্যারেক্টারটাকে কিন্তু জয়দীপ এলাহাবাদ প্লেও করেছে খুব ভালো করে। তার পারফরমেন্সের জন্য আপনার সিরিজটা মানে দেখা উচিত। তার পারফরমেন্স খুবই ভালো ছিল। তার সাথে গুলপানাক, সেও ভালো কাজ করেছে, অন্য অ্যাক্টার্সরাও বেশ ভালো কাজ করেছে, ইশওয়াক সেনের কাজও খুব ভালো ছিল। তো পারফরমেন্সেস প্রত্যেকেরই খুব ভালো হয়েছে। আর যেটা বললাম যে এটা প্রচন্ড প্লট হেভি, মানে গল্পটা শুরু হয় একটা মার্ডার মিস্ট্রি দিয়ে, একটা খুন হয়েছে, সেই খুনের ইনভেস্টিগেশন দিয়ে, বাট ধীরে 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 গল্পটা নর্থ ইস্টে মুভ করে। সেখানকার পলিটিক্স, ড্রাগ ট্রাফিকিং সবকিছু সেখানে চলে আসছে, অনেক রকম, মানে খুব ডেন্স আর কি, প্লট হেভি আর কি কাজটা। তো প্রচুর অ্যাঙ্গেলস ওখানে ঢুকে যাচ্ছে একটার পর একটা, এবং সেই ইনভেস্টিগেশনটা আপনাকে কিন্তু মানে হুক করে রাখে, ঠিক আছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে এখানে যা যা টেকনিক, মানে একটা কি হয় না, যে আপনি যে ক্রাফটটা ব্যবহার করেছেন সেটাকে আপনি কতটা ইনভিজিবল বানাতে পারছেন আপনার স্টোরি টেলিং এর মাধ্যমে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে আপনি যদি ধরুন একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করলেন, আপনি যদি সিনেমা দেখতে দেখতে বুঝতে পারছেন যে আচ্ছা এবার রাইটার এইটা অ্যাপ্লাই করছে, যে এরকম ভাবে গল্পটা চলছে, এবার একটা এরকম একটা টুইস্ট আনবে, এরকম একটা কিছু করবে। আপনি যদি ওই বাঁকে বাঁকেই জানেন, মানে যেটা আপনি প্রেডিক্ট করছেন সেটাই রাইটার দেখছেন আপনি করেছে, তাহলে আপনার মজাটা চলে যায়। বা হয়তো আপনি মজাও পাচ্ছেন, হয়তো সেটা এক্সাইটিং ভাবেই আসছে, কিন্তু আপনি ক্রাফটটা বুঝতে পারছেন যে আচ্ছা এটা এরকম ভাবে করলো, এবার একটা এরকম ভাবে টুইস্ট দিতে পারে, বা আচ্ছা এই টুইস্টটা এরকম ভাবে করলো, আপনি বুঝতে পারছেন মেকানিজমটা আপনার কাছে ভিজিবল হয়ে যাচ্ছে। এবং আরো একটা জিনিস দেখবেন, অনেক সময় ফিল্ম মেকিংটাকে, মানে যেটা আমরা সিনেমাটোগ্রাফি ইত্যাদি সাউন্ডের কাজ, এগুলোকে এত বেশি করে গ্লোরিফাই করে করা হয় একটা কাজের মধ্যে, যে সেটাও আমাদের চোখে পড়ে। মানে একটা পার্টিকুলার সিন সেটাকে এমন ভাবে স্টেজ করেছে বা কিছু করেছে যে ওটা আমাদের মনে থেকে যাচ্ছে।
আমি কম্পেয়ার করছি না, আমি কোনোভাবে ছোট করছি না, আমি ধরে নিন ফ্যামিলি ম্যান, সেখানে যে ওয়ান টেক সিকোয়েন্সেস গুলো রাখা হয় ওগুলো ইন্টেনশনালি আমাদেরকে মনে রাখার জন্য, যে এখানে একটা ওয়ান টেক দিলাম, এখানে তুমি ওই সিনটার যে বিউটিটা, ওই অ্যাকশন সিকোয়েন্সের বিউটিটা বোঝো, সেটা একটা কাইন্ড অফ ফিল্ম মেকিং। কিন্তু সুদীপ শর্মার কাইন্ড অফ ফিল্ম মেকিংটা হচ্ছে যে এই যে যত স্টোরি টেলিং টেকনিক্স আছে, সেটা ভিজুয়াল হোক, সেটা সাউন্ডের মাধ্যমে হোক, বা কোনো আমি স্ক্রিন প্লে লেভেলে যদি কিছু টুইকিং করছি বা কোনো ফর্মুলা সেখানে অ্যাপ্লাই করছি, সেটা যেন ইনভিজিবল থাকে, সেটা যেন পিছনে থাকে, আপনার যেন অর্গ্যানিক ভাবে আপনি গল্পটা দেখছেন, আনফোল্ড হচ্ছে, আপনি যেন বুঝতে না পারে কোনোভাবে, আপনার ওই স্টোরি টেলিং ইমার্শনটা থেকেও বার করতে চায় না, সেটা কিন্তু খুব ভালো, সেটা এখানে থ্রু আউট খুব ভালোভাবে তিনি করতে পেরেছেন। কিন্তু আমি যেটা বললাম যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই ভালো একটা সিজন হয়েছে, খুব ভালো ইনভেস্টিগেশন রয়েছে, তার সাথে কিছু ভালো ফিলোসফিক্যাল কথাবার্তা রয়েছে, পারফরমেন্সেস খুব ভালো রয়েছে। তো অবশ্যই আপনারা দেখুন, এবং ব্যাক টু ব্যাক 2 সপ্তাহে দুটো খুব ভালো ইন্ডিয়ান ওয়েবে কাজ দেখতে পেলাম। একটা ব্ল্যাক ওয়ারেন্ট, যেটা খুবই ভালো একটা ড্রামা, কামিং অফ এজ প্লাস প্রেজেন্ট ড্রামা ছিল, যেটা খুবই ভালো ছিল। তারপরে পাতাল লোক সিজন 2 দেখলাম, যেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। কিন্তু কেন সিজন 1 এর মতো হয়নি? সবচেয়ে প্রথম কথা, এই সিজনটা দেখবেন না, আপনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে মানে জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটা বাদে, যেহেতু ওটা সিজন 1 সেট আপ হয়ে গেছে ওই ক্যারেক্টারটা, আর ইশওয়াক সেনের ক্যারেক্টারটাও ইন্ট্রোডিউস হয়ে গেছিল সিজন 1, এর বাদে যে নতুন ক্যারেক্টার্স গুলোকে এই সিজনে আনা হয়েছে, সেই ক্যারেক্টার্স গুলো কিন্তু ওয়েল ফ্লেশড আউট নয়, কোনোটাই সেরকম রিমার্কেবল হয় না। ফার্স্ট সিজনে যেন হাতোড়া ত্যাগী, যেটা অভিষেক ব্যানার্জি ক্যারেক্টার ছিল, বা ডেঞ্জার মঞ্জার বলে যে ক্যারেক্টারটাকে দেখিয়েছিল প্রথম দিকে, ওই পাঞ্জাবি যে ক্যারেক্টারটা ছিল, যার পাঞ্জাবের ব্যাক স্টোরিটা আমরা দেখতে পাই, তো ওই যে ক্যারেক্টার্স গুলো এত রিমার্কেবল বানিয়ে দিয়েছিল, ঠিক আছে, রিমার্কেবল ক্যারেক্টার কিন্তু সিজন 2 তে আমরা পাই না। সেকেন্ড হচ্ছে ওই লেভেলের ডেপথ কিন্তু এখানে নেই। ওখানে দেখবেন যে ওই যে কুকুরের ব্যাপারটার সাথে পুরো জিনিসটা কানেক্টেড ছিল, সেখানে একটা মাইথোলজি, এই যে ধর্মরাজ কুকুর হয়ে যুধিষ্ঠিরকে গাইড করে নিয়ে গেছিল, সেই যে মাইথোলজিক্যাল ব্যাপারগুলো, তো ওখানে অনেক বেশি ডেপথ ছিল সিজন 1 সিজন 2 তে কিন্তু ওই ডেপথটা আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, পাতাল লোক ওয়াজ নেভার, মানে ইট ইজ অ্যাবাউট দ্য ইনভেস্টিগেশন, বাট ইট ইজ নট অ্যাবাউট যেগুলো আর কি সিম্পল সস্তার টুইস্ট হয় না, যে আমার একটা ফটোগ্রাফিক মেমোরি আছে, আমার এখন কিছু চোখের সামনে রয়েছে, ব্যাপারটা আমি রেজিস্টার করলাম না, ঝট করে পরে একটা ফ্ল্যাশে মনে পড়লো, আচ্ছা ওইটা হয়েছিল, তখন আমি গিয়ে ধরলাম। এগুলো যারা খুব ইজি ওয়ে আউটের শো গুলো হয়, থ্রিলার শোজ গুলো, তারা এই ধরনের টেকনিক যখন এমপ্লয় করে কোনো প্রবলেম থাকে না। কিন্তু পাতাল লোকের মতো সিজন, যেখানে সুদীপ শর্মার মতো ক্রিয়েটার আছে, সেখানে যদি এরকম একটা স্টোরি টেলিং ডিভাইস ইউজ হচ্ছে, যে আগে জয়দীপ এলাহাবাদের সামনে যা যা ঘটেছে তার মানে সে নোটিস করেনি, পরবর্তীতে ওটা একটা রিকল করে কানেক্ট করাচ্ছে, এবং সেটা প্রচুরবার শেষের দিকে এপিসোডে সবকটা ডটসকে যেহেতু কানেক্ট করতে হবে, সেটা বারবার এই স্টোরি টেলিং টেকনিকটাকে ব্যবহার করা হয়েছে। এবং সেই জায়গাটা আমি যেটা বলছিলাম, যে ওনার গল্পের মধ্যে ব্যাপারটা ভিজিবল হয় না, বাট একটা পয়েন্টের পরে ওই লাস্ট এপিসোডে গিয়ে কিন্তু ওইগুলো ভিজিবল হতে শুরু করে দেয়, ঠিক আছে, যে এই টেকনিকটা এবার বারবার ইউজ করছে, এবং ওটা ওভার ইউজও করে ফেলেছে কিছু জায়গায়। সেকেন্ড, আপনি দেখবার সময় পরিষ্কার বুঝতে পারবেন যে ডিটেলে গিয়ে কিন্তু পলিটিক্সটাকে দেখানো হয়নি, নর্থ ইস্টের এক্স্যাক্টলি পলিটিক্সটা কি হচ্ছে, পলিটিক্যাল ব্যাপারটাকে কিন্তু ছুঁয়ে বেরিয়ে গেছে, সেটার মধ্যে ডিটেলে যায়নি। আগের ওই যে প্ল্যাটফর্মের ইন্টারফারেন্স, সেটার জন্য বোঝা যাচ্ছে যে ওটা ব্যাকড্রপে রয়েছে কোথাও, ওটার মধ্যে ডিটেলে যাচ্ছে না। অনেক কিছু এরকম হচ্ছে যে হ্যাঁ মেনশন করলো, বেরিয়ে গেল, কি এক্স্যাক্টলি হচ্ছে, মানে পাতাল লোক সিজন 1 আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কি হচ্ছে। প্রচুর রিয়েল লাইফ রেফারেন্সেস, ওই যে লোকটাকে দেখিয়েছিল, যে অ্যাকচুয়াল নকশালটা, সেটা একটা রিয়েল ক্যারেক্টারের থেকে ইন্সপিরেশন নিয়ে করা ছিল। তারপরে আরো অনেক কিছু রেফারেন্সেস ছিল ওটার মধ্যে, অ্যাকচুয়াল পলিটিক্যাল ঘটনা, সেগুলো কিচ্ছু আপনি এখানে দেখতে পাবেন না। তার মানে কি, ওইটা লিখেছিল, হয়তো শুটও করেছিল, পরে এডিটে ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তো ওভারঅল মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা সিজন হয়েছে, কিন্তু সিজন 1 স্ট্যান্ডার্ডে হয়নি। সিরিয়াসলি বলছি, আমি সিজন 1 স্ট্যান্ডার্ডে হয়নি। তো সিজন 1 যদি আপনি ওই এক্সপেকটেশনটা রাখেন, তাহলে আপনার কোথাও গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগবে। বাট অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন যদি আপনি পাতাল লোক সিজন 2 কে দেখেন, তাহলে ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী অনেক ভালো হয়েছে। এবং পাতাল লোক 2 মানে সিজন 2 এর শেষের দিকে একটা এপিসোডে জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটা বলে যে আমি এবার ইস্তফা দিয়ে দিচ্ছি, আমার আর ভাল লাগছে না এই চাকরিটা করতে। আমার মনে হচ্ছিল যেন সুদীপ শর্মা নিজের ওটা বলছে, আমার আর ভাল লাগছে না যে এই একটা সিজন নিয়ে আমি এতদিন ধরে পড়ে আছি, এবং সেটা প্রোগ্রেস হচ্ছে না, এবং আমাকে আমার মতো কাজ করতে দিচ্ছে না, আমি যাই করছি সেটা আলটিমেটলি তো স্ক্রিনে আসবে না। এটা আমার মনে হলো, এটা পুরোপুরি আমার ইন্টারপ্রিটেশন। আমার খুব পছন্দের ক্রিয়েটার সুদীপ শর্মা, খুব পছন্দের রাইটার, এবং উনি কোহরা সিজন 2টা নিজে ডিরেক্টও করছেন, তো সেটার জন্য দেখার জন্য মুখিয়ে থাকবো। আশা করবো নেটফ্লিক্স ওনাকে অ্যাটলিস্ট ওই ফ্রিডমটা দেবে। এবার দেখা যাক, আমাদের এখন প্ল্যাটফর্মের অবস্থা খুব খারাপ আমাদের দেশে, যে তারা নিজেদের মতো কাজ করতে পারে না। তো দেখা যাক কোহরা সিজন 2তে আরো বেশি অথেন্টিসিটি আমরা দেখতে পাই কিনা। বাট পাতাল লোক সিজন 2 ইজ গুড, ডিসেন্ট ওয়াচ, ভালো ওয়াচ, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে বাকি শো এর তুলনায় তো অনেক ভালো, মানে সেখানে তো কোনো কম্পারিজনই আসবে না। বাট সুদীপ শর্মা স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু নিচে হয়েছে, এটাই বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।